বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো হিস্ট্রি অনার্স নিয়ে, এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের যে CCHI-07 পেপারটা, অর্থাৎ থার্ড সেমিস্টারের যে CCHI-07 পেপারটা, তার আমরা পড়া বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় বছরে একটা পরীক্ষা হলেও একই সাথে দুটো সেমিস্টার পরীক্ষা হয়। সেকেন্ড বছরের শেষে 3 এবং চতুর্থ সেমিস্টার হবে। 5, 6, 7 হচ্ছে CCHI, 5, 6, 7 হচ্ছে থার্ড সেমিস্টার, এবং 8, 9, 10 হচ্ছে ফোর্থ সেমিস্টার। কাজে আমরা এর এখন একটা সাজেশান নিয়ে আসছি, এবং অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার 1 মাসের মধ্যে আমরা একটা ফাইনাল বা চূড়ান্ত সাজেশান দেবো। দেখো বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি তাতে কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আর দ্বিতীয়ত, তোমরা জানো যে এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার একটা পার্ট হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে দাও। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের সুবিধার জন্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সম্পূর্ণ কোনো কিছুর মাধ্যমে নয়, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি যাতে তোমরা সহজেই পাও। কারণ আমাদের দীর্ঘ 25-26 বছর ধরে শিক্ষকতা অভিজ্ঞতা থেকে দেখেছি আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পাশ করে গেছে। তাদের মধ্যে অনেকেই সুপ্রতিষ্ঠিত, অনেকে পড়ছে এবং অনেকে অবশ্যই ভবিষ্যতে পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা বারবার একই সমস্যার কথা বলে, যে সমস্যাগুলো তোমরাও ফেস করো। তার জন্য আমরা নোট, সাজেশান এবং অ্যাসাইনমেন্টের উত্তর, এবং আমরা যে সাজেশানগুলো দিই তার কিন্তু নোটও দিয়ে দিই। সেরকমই আমরা এই যে তোমাদের থার্ড সেমিস্টারে যে CCHI-07, যার পেপারটা হচ্ছে ভারতের ইতিহাস 1206 থেকে 1550 পর্যন্ত, তার মধ্যে একটা কোশ্চেন আছে, দিল্লি সুলতানিয়াতকে কি ইলতুৎমিশকে কি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়, বা দিল্লি সুলতানিয়াত স্থাপনে ইলতুৎমিশ কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। তো চলো আমরা শুরু করি। বিশ্বের পক্ষ থেকে আজকে আমরা তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করছি, ইলতুৎমিশকে কি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং। তা চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা জানি 1206 সালে কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এবং 1210 সালে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হলে তার পুত্র আরামবক্স দিল্লির সিংহাসনে বসেন। আরামবক্স সত্যি সার্থক নাম। তিনি আরামপ্রিয়ই ছিলেন। রাজকার্য করার মতো ইচ্ছা বা মানসিকতা বা যোগ্যতা কোনো কিছুই ছিল না। তার ফলে এই খুব শীঘ্রই এই অভিজাতদের মধ্যে প্রবল বিদ্রোহ দেখা যায় তার অপদার্থতার দরুন, এবং এই অভিজাতরা সমবেত হয়ে তার যে জামাতা কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশকে আহ্বান করেন সিংহাসনে বসার, এবং ইলতুৎমিশ 1210-11 সালে যুদ্ধের রণক্ষেত্রে আরামবক্সকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। প্রসঙ্গত বলে রাখি, ইলতুৎমিশ প্রথম জীবনে কৃতদাস ছিলেন আলাউদ্দিন খলজির, কিন্তু পরবর্তীকালে তিনি তার নিজের যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করেন এবং ক্রমশ তার পদোন্নতি ঘটতে থাকে। এই করতে করতে সেই সিপাহশালা সেনাপতির থেকে ইলতুৎমিশ তা কুতুবউদ্দিন আইবক তার মেয়ের সাথে ইলতুৎমিশ বিয়ে দেন, অর্থাৎ কুতুবউদ্দিনের জামাই হন। এবার 1210-11 সালে ইলতুৎমিশ দিল্লি সুলতানিয়াত বা দাসবংশের শাসক হিসেবে সিংহাসনে আরোহণ করলেও তাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। সেই সম্মুখীন হলো, প্রথম হচ্ছে তাজউদ্দিন ইলদুজের বিদ্রোহ। মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষ আক্রমণ করেন প্রথম তরাইন বা দ্বিতীয় তরাইনের যুদ্ধে, এই মোহাম্মদ ঘুরির সাথে 3 জন উল্লেখযোগ্য সেনাপতি ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাজউদ্দিন ইলদুজ, কুতুবউদ্দিন আইবক এবং নাসিরউদ্দিন কুবাচা। এই আলাউদ্দিন খলজির কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হলে তাজউদ্দিন নিজেকে মোহাম্মদ ঘুরির বংশধর বলে দাবি করেন, এবং ভারতে যে সদ্য সুলতানিয়াত সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে সেটা তিনি আদৌ মেনে নিতে প্রস্তুত ছিলেন না। অবশেষে 1214 সালে
তাজউদ্দিন ইলদুজ লাহোর অধিকার করেন এবং ইলতুৎমিশের সাথে তরাইনে বা সামানার যুদ্ধে এই ইলদুজ নাসিরুদ্দিন ইলদুজ তাজউদ্দিন ইলদুজ পরাজিত হন এবং দ্বিতীয় ইলদুজকে বন্দি করে বদাউনে প্রেরণ করা হয় এবং পরে সেখানে তাকে হত্যা করা হয়। অর্থাৎ সিংহাসনে বসার পরেই তার শ্বশুর অর্থাৎ ইলতুৎমিশের শ্বশুর কুতুবউদ্দিন আইবকের সহচর তাজউদ্দিন ইলদুজ এই নিজেকে মোহাম্মদ ঘুরির বংশধর বলে মনে করতেন এবং যেহেতু কুতুবউদ্দিন আইবক মারা গেছেন সেহেতু তিনি এই ভারতবর্ষকে তার নিজের বলে মনে করতেন এবং কাজেই এই স্বাধীনতাকে ইলতুৎমিশের এই স্বাধীনতাকে তিনি স্বীকার করতে প্রস্তুত ছিলেন না এবং 1214 সালে তাজউদ্দিন ইলদুজ এর সাথে ইলতুৎমিশের তরাইনের বা সামানার যুদ্ধ হয়। এই যুদ্ধে ইলতুৎমিশ পরাজিত হন এবং পরাজিত হয়ে তাকে বদাউনে প্রেরণ করা হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়। এইবার এই তৃতীয়জন ছিলেন নাসিরুদ্দিন কুবাচা, অর্থাৎ যেটা আমরা প্রথমেই বললাম, কুতুবউদ্দিন আইবক যখন ভারতবর্ষ আক্রমণ করলেন এবং মারা গেলেন, জয় করার পর মারা গেলেন, তার সাম্রাজ্যকে তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি যিনি ভারতের অংশ পেয়েছিলেন, তাজউদ্দিন ইলদুজ এবং নাসিরুদ্দিন কুবাচা। এই নাসিরুদ্দিন কুবাচা এই কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর যে অস্থিরতা বা বিশৃঙ্খলা দেখা দিয়েছিলেন সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কুবাচা পাঞ্জাব অধিকার করেন এবং ইলতুৎমিশকে হিন্দুস্তানের রাজনৈতিক জবরদখলকারী বলে আখ্যা দেন। অন্তঃপর ক্ষুব্ধ ইলতুৎমিশ 1217 সালে ব্যক্তিগতভাবে কুবাচার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অর্থাৎ ইলতুৎমিশ তা ব্যক্তিগতভাবে যুদ্ধ পরিচালনা করে তিনি তাকে পাঞ্জাব থেকে বহিষ্কার করা হলেও তার সম্পূর্ণ শক্তি কিন্তু ধ্বংস করতে পারেননি। ফলে কুবাচা পুনরায় শক্তি সঞ্চয় করতে থাকে এবং ইলতুৎমিশের ক্ষেত্রে এই কুবাচার ঔদ্ধত্য অসহ্য হয়ে ওঠে, যার ফলে দেখা যায় তিনি 1227 সালে কুবাচার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং কুবাচা যুদ্ধে পরাজিত হয়ে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি এই প্রচণ্ড স্রোতে নদীতে ডুবে মারা যান। এই প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক হাবিবুল্লাহ বলেছিলেন, এই জয়লাভ আকবরের আরাধ্যকাল সমাপ্ত হয় এবং দিল্লির স্বাধীনতার শেষ বাধা ও মধ্য এশিয়ার ক্ষমতা রাজনীতি তার জড়িত থাকার অবস্থা চিরতরে বিলুপ্ত হয়। অর্থাৎ এই জয়লাভ কুতুবউদ্দিন আইবক যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সম্পন্ন হয়। কী উদ্দেশ্য ছিল? ভারতে একটা দৃঢ় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং দিল্লির স্বাধীনতার শেষ বাধা দূর হয় এবং মধ্য এশিয়ার সাথে যে দাসবংশ বা সুলতানিয়াতের যে যোগাযোগ ছিল সেই যোগাযোগটা কিন্তু চিরতরে অবসান হয়। তত্ত্বগত থেকে দিল্লি একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। অর্থাৎ এর আগে পর্যন্ত কিন্তু দিল্লি অনেকাংশে বাগদাদের উপর নির্ভরশীল ছিল। অন্তঃপর আমরা যেটা আলোচনা করব, বাংলায় বিদ্রোহ। কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর বাংলার শাসক আলিমুদ্দান এবং তার মৃত্যুর পর তার পুত্র হিসামউদ্দিন এবং তিনি গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে বাংলার স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে থাকেন এবং ক্রুদ্ধ ইলতুৎমিশ তার স্বাধীনতা হরণ করার জন্য 1215 সালে বাংলা সেনাবাহিনী পাঠায় এবং ভীত গিয়াসউদ্দিন তৎক্ষণাৎ তার কাছে আত্মসমর্পণ করেন এবং নিয়মিত নজরানা বা উপঢৌকন প্রদান করতে স্বীকৃত হন। কিন্তু এই ইলতুৎমিশ দিল্লিতে ফিরে গেলেই এই হিসামউদ্দিন কিন্তু তার সব রকম সত্য অস্বীকার করেন, অর্থাৎ সম্পূর্ণ তার সম্মতি ধারণ করেন, তিনি আবার স্বাধীন হয়ে ওঠেন। ফলে ক্রুদ্ধ ইলতুৎমিশ অযোধ্যার যে সামন্ত শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদকে বাংলায় পাঠায় এবং উভয় পক্ষে যুদ্ধে গিয়াসউদ্দিন পরাজিত এবং নিহত হলে বাংলা কিন্তু দিল্লির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্টে দেখো, বিভিন্ন জনজাতীয় ও রাজপুতদের স্বাধীনতা হওয়া। আইবকের মৃত্যুর পর উত্তর পশ্চিম ভারতে শাসন ব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে, একটু অব্যবস্থা দেখা যায়, যার ফলে এই অঞ্চলের বিভিন্ন উপজাতি এবং জনজাতি বা রাজপুত শাসকরা তুর্কিদের বহিষ্কার করে স্বাধীনতা শুরু করে
কিন্তু চতুর ইলতুৎমিশ বুঝতে পেরেছিলেন যে উত্তর তথা বা উত্তর পশ্চিম ভারতে এই যে হিন্দুস্তানে সুলতানিয়াতকে দৃঢ় প্রতিষ্ঠিত করতে হলে উত্তর বা উত্তর পশ্চিম ভারতে এই যে জনজাতি বা উপজাতি বা রাজপুতদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তার যে কোনো মূল্যে তাদের অবদমিত করতে হবে। এই উদ্দেশ্যে তিনি রাজপুতদের দমন করতে বা বিভিন্ন জনজাতিদের দমন করতে তিনি কিন্তু সর্বশক্তি নিয়োগ করেন এবং এই অঞ্চলের যে বিভিন্ন জনজাতি বা উপজাতি বা রাজপুত শাসকরা ক্ষমতাবান হয়ে উঠেছিলেন বা স্বাধীন হয়ে উঠেছিলেন সেই স্বাধীনতাকে তিনি হরণ করে এই অঞ্চলকে সুলতানিয়াতের অন্তর্ভুক্ত করেন। পরের পয়েন্টটা দেখো, চেঙ্গিস খাঁর আক্রমণ ও সুলতানিয়াতকে রক্ষা। জালালউদ্দিন মঙ্গোবর্ণীকে অনুসরণ করতে করতে 1221 সালে চেঙ্গিস খান এর নেতৃত্বে মঙ্গলরা দিল্লির উপকণ্ঠে এসে হাজির হন এবং জালালউদ্দিন ইলতুৎমিশের কাছে সাহায্য প্রার্থনা করেন। তা এই সময় একটা প্রবাদ ছিল যে চেঙ্গিস খান যেই অঞ্চলে দিয়ে যায় সেই অঞ্চলে ঘাসও জন্মায় না। কাজেই এই শিশু সুলতানিয়াতে বা শিশু সুলতানি সাম্রাজ্যকে এই সময় যদি জালালউদ্দিনকে আশ্রয় দেওয়া হয় তাহলে দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খানের ক্রূর দৃষ্টি দিল্লি সুলতানিয়াতের উপর পড়বে। ফলে তিনি ইলতুৎমিশ যথেষ্ট চতুরতার সাথে উত্তর দেন যে সাহায্য প্রার্থনা করেছে জালালউদ্দিন মঙ্গোবর্ণী তাকে খুব ভদ্র ভাষায়, অর্থাৎ ইলতুৎমিশ বুঝেছিলেন যে জালালউদ্দিন মঙ্গোবর্ণীকে আশ্রয় দিলে সদ্য সুলতানিয়াত এর উপর চেঙ্গিস খাঁর ক্রূর দৃষ্টি পড়বে, যার ফলে কিন্তু শিশু সুলতানিয়াতের আত্মহত্যা সামিল হবে। যার ফলে তিনি অত্যন্ত ভদ্র ভাষায় তিনি জালালউদ্দিন মঙ্গোবর্ণীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন এই অঞ্চলে আবহাওয়া আপনার পক্ষে উপযুক্ত হবে না, এর ফলে অর্থাৎ এই অঞ্চলে গরম আবহাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত হবে না, যার ফলে জালালউদ্দিন শেষ পর্যন্ত কিন্তু পারস্য পলায়ন করলে এই সুলতানিয়াত মঙ্গল সংকট থেকে কিন্তু সুলতানিয়াত রক্ষা পায়। পরের পয়েন্টটা দেখো, সুলতানি সাম্রাজ্যের একটা সুনিশ্চিত সীমানায় রূপান্তরিত। কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ইলতুৎমিশের এই যে অভিযানগুলো করেছিল তাজউদ্দিন ইলদোজ, নাসিরউদ্দিন কুবাচা, বাংলার বিদ্রোহ দমন বা বিভিন্ন জনজাতি উপজাতি রাজপুতদের যে তিনি দমন করেছিলেন কোনোটি কিন্তু সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্য দখল করার জন্য যুদ্ধ ছিল না। এর কারণ হিসেবে বলা যায় কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর যে প্রশাসনিক শীতলতার সুযোগ নিয়ে এই অঞ্চলে কোনো দৃঢ় শাসন ব্যবস্থা না থাকার ফলে এই যে আঞ্চলিক শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠছিল এবং সুলতানিয়াতের স্থায়িত্বকে যদি দৃঢ়মূল করতে হয় এই সকল বিদ্রোহী প্রবণতাগুলোকে কিন্তু একেবারে সমূলে দমন করা উচিত বস্তুত, এবং যেটা ইলতুৎমিশ অত্যন্ত সুনিপুণতার সাথে করেছিলেন। বস্তুত আইবক সুলতানিয়াতের যে অনিশ্চিত সীমানা ও পরিধি টানার চেষ্টা করেছিলেন, ইলতুৎমিশ নিজের দক্ষতা যোগ্যতায় সেটা সুলতানি সাম্রাজ্যকে একটা সুনিশ্চিত সীমানায় রূপান্তরিত করেছিলেন। এই কারণে বিখ্যাত ঐতিহাসিক হাবিবুল্লাহ বলেছেন, অসংখ্য বিরুদ্ধতা ও দুর্বল ভিত্তি সত্ত্বেও ইলতুৎমিশ আইবকের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করেন এবং সুলতানিয়াতকে এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করেন এবং সুচতুর আধার একটা দৃঢ় প্রতিষ্ঠিত একটা স্থায়িত্ব সাম্রাজ্যে দেন। কিন্তু বিখ্যাত ঐতিহাসিক শ্রীবাস্তব এই দিল্লির সুলতানিয়াত সাম্রাজ্যের প্রতিষ্ঠারূপে ইলতুৎমিশ মেনে নিতে রাজি নন, কিন্তু ঐতিহাসিকরা একাংশে তীব্র বিরোধিতা করেছেন। এই সকল ঐতিহাসিকরা যে সকল যুক্তি দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো যে 1208 সালের আগে আইবক শাসক হিসাবে কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি, অর্থাৎ 1206 সালে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলেও 1208 সালের আগে আইবক কিন্তু শাসক হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি 1208 সালের আগে। 2 নম্বর, মুদ্রা নির্ভর বিভিন্ন তথ্য থেকে পাওয়া যায় যে আইবক কখনোই সামান্য একজন মালিক বা সিপাহসালার ঊর্ধ্বতন কোনো স্বীকৃতি পায়নি, অর্থাৎ রাজা বা সম্রাট যাই বলি বা সুলতান যাই বলি না কেন তিনি মুদ্রা সেই সময়কার মুদ্রা থেকে যে জানা যায়
সেই আইবক সামান্য মালিক বা সিপাহসালার ঊর্ধ্বতন কিন্তু কোনো স্বীকৃতি পাননি, কাজেই তাকে কিন্তু সুলতান বলা যায় না, অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায় না। 3 নম্বর, এই সময় অর্থাৎ মধ্যযুগের এই সময় একজন সার্বভৌমত্ব শাসকের অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো নিজের নামে মুদ্রা প্রবর্তন এবং খুতবা পাঠ। কাজেই এই কুতুবউদ্দিন আইবকের নামাঙ্কিত মুদ্রা আজ অবধি কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে ইলতুৎমিশ দেখি, ইলতুৎমিশ 1229 সালে যে খলিফা ইসলাম জগতের ধর্মগুরু তার কাছ থেকে স্বীকৃতি লাভ করেছিলেন, অর্থাৎ খলিফার স্বীকৃতি বা সমর্থন লাভ করা, তিনি কিন্তু আপাতত মুসলিম জনসাধারণের কাছে অধিক গ্রহণযোগ্য হয়েছিল। এছাড়া ইলতুৎমিশের নামাঙ্কিত অসংখ্য স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া গেছে, যা তার কিন্তু সার্বভৌম অধিকারের ইঙ্গিত। এবং ইলতুৎমিশের শাসনকালে লাহোরের কমনতি এবং সুলতানিয়াতের কেন্দ্রীভূত রাজধানী হিসাবে দিল্লির উন্নতি লক্ষ্য করা যায়। অর্থাৎ ইলতুৎমিশের আগে পর্যন্ত এই শাসকেরা অনেকাংশে লাহোরের উপর নির্ভর করত, কিন্তু ইলতুৎমিশের শাসনকাল থেকে দিল্লি সুলতানিয়া দিল্লিকে কেন্দ্র করেই শাসনকার্য পরিচালিত করা। এক্ষেত্রে লাহোরের কিন্তু কোনো ভূমিকা আর থাকে না। কাজে এই দিক থেকে বিচার করলে যে আইবক অপেক্ষা দিল্লি সুলতানিয়াত সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ইলতুৎমিশের অনেক দাবি। এবার প্রকৃত ঘটনা কি দেখি, যে বস্তুত হাবিবুল্লাহ বক্তব্যের মাধ্যমে প্রাসঙ্গিক একটা আলোচনার সমাধান সূত্র পাওয়া যায়। তিনি লিখেছেন, আইবক নিছক সুলতানি সাম্রাজ্যে একটা শিথিল পরিধি ও অমূর্ত সার্বভৌমত্ব সৃষ্টি করেছে, অর্থাৎ যে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে তার কোনো দৃঢ়তা ছিল না, স্থিরতা ছিল না, একটা অস্পষ্ট সীমারেখা তৈরি করেছিলেন। কিন্তু ইলতুৎমিশ এই শিথিল পরিধিকে একটি সুনিশ্চিত সীমানায় রূপান্তরিত করে একটি সুলতানিয়াতকে সার্বভৌম মূর্ত প্রতীকে পরিণত করেন। এদিক থেকে বিচার করলে অবশ্যই বলা যায় আইবক ছিল সুলতানি সাম্রাজ্যের প্রাথমিক সংকলন, আর ইলতুৎমিশ ছিলেন এই সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে আমরা পরের বিষয় পক্ষ থেকে এটা শেষ করলাম। দেখো, যদি মনে হয় ভালো লাগছে, চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং আমরা তোমাদের যে সাজেশান দিচ্ছি, দেখো বিগত বছর বা সেমিস্টারে কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয়, চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের সমর্থন আমরা পড়া বিষয় পক্ষ থেকে একান্তভাবে কামনা করি। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই।